টাকা না পেলে ওরা আমাকে মেরে ফেলবে। ফোনের এই পাশে অসহায় মা ফেলছে চোখের জল আর ভাবছে এই বুঝি হারিয়ে ফেললো তার বুকের মানিককে। 22 সালে পাঠাইছি আমার ছেলেরে। হ্যাঁ পরে মনে করেন ওইখানে রয়েছে, লিবিয়া নিয়ে রাখছে। আমার কাছে কইছে লিবিয়া পাঠাইব না, ডুবাই তনে পেলাই দিব। হ্যাঁ পরে লিবিয়া পাঠাইছে, নিছে। লিবিয়া নেওয়ার পরে রাইতে পলালো, কথা কইলাম, রাইতেই পলার ধরে লয়ে গেছে। সকালবেলা পলায় আমার ফোন দিছে, মা আমার এমন এমন মাফিয়ারা ধরে লইছে, থারে নাইকা। কইছে এই টাকা দিলে সারিয়া দিম, কিন্তু এই 12 লাখ টাকা দিছে আমার পলার সারে নাইকা। কইছে 1 সপ্তাহ পর পাঠাই দিমু। 1 সপ্তাহ কইয়া 17 মাস আটকে রাখছে। 17 মাসের ভিতর 1 মাসের ভিতর 2 বার টাকা নিচ্ছে আমার তনে। ইউরোপ একটা স্বপ্নের নাম, যার পেছনে ছুটতে গিয়েই হারিয়ে যাচ্ছে পুরো একটা প্রজন্ম। পাসপোর্টে সিল না পড়লেও যাত্রাপথে কেউ ডুবে যাচ্ছে সমুদ্রে, কেউ বন্দী হচ্ছে নির্যাতনের ঘরে। এ যেন এক নিঃশব্দ মৃত্যুযাত্রা। যখন আমাদের মারধর করতো, ওইগুলো আপনার একটা পাইপ আছে, গ্যাসের পাইপের মতো, ওইগুলোতে যখন বাড়ি দিত, এদিক দিয়ে বাড়ি দিত, ওই বাড়িগুলো দিলে একটা বাড়ি দিলে বাড়িটা 3টা দাগ হয়ে যাইতো, এরকম পাইপ ছিল। আর যখন কথা বলাইতো তখন মাথা থাকতো নিচের দিকে, উপর দিকে থাকতো পা। তখন 4-5 জনে গোল হয়ে দাঁড়াইতো, দাঁড়িয়ে পিটাইতো। এমনও লোক আছে মাথা মতো বেচ্চা পিটাইছে, দাদা বসায় পিটাইছে, মাথা ফাইটটা গেছে, কোনো মেডিসিনের ব্যবস্থা নাই, কোনো ডাক্তারের ব্যবস্থা নাই। তারপর আপনার এমন লোক আছে শরীরে পিটাইছে, মারতে মারতে শরীর ফাইটটা ইনফেকশন পচে গেছে। অনেক লোক মারাও গেছে ওই ক্যাম্পে, মাছ খেতে খেতে আর কি। গত 1 দশকে শরীয়তপুরের জাজিরায় 16 থেকে 35 বছর বয়সী হাজারো তরুণ জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমিয়েছে ইউরোপের উদ্দেশ্যে। দালালদের প্রলোভনে তারা প্রথমে যায় দুবাই বা মিশরে, এরপর ইতালির স্বপ্ন দেখিয়ে ঠেলে দেওয়া হয় লিবিয়ার অন্ধকারে, যেখানে অপেক্ষা করে নির্যাতন, বন্দিত্ব আর মুক্তিপণের ফাঁদ। তেমনই একজন রাসেল কতোয়াল ইতালির স্বপ্নে 3 বছর আগে ছেড়েছিলেন বাড়ি, কিন্তু লিবিয়ার জলদস্যুদের হাতে পড়ে 60 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরিয়ে এলেও তার শরীর ও মন এখনো সেই নির্যাতনের দাগ বহন করছে। মূলত মাফিয়া হয়েছে লিবিয়া, বাঙালিরা। লিবিয়া কোনো মাফিয়া না, মূলত পুরা মাফিয়াটা গ্যাং চালায় বাঙালি। আমি যে ফার্স্টে বলছিলাম, আমি যার কাছে ছিলাম, ওর নাম হলো শরীফ, ও একজন বাংলাদেশি। ওই বাংলাদেশি প্লাস ওর বাড়ি কুমিল্লা। লিবিরা কোনো মাফিয়া না, লিবিয়া কারো ধরে না, লিবিরা কারো অত্যাচার করে না, অত্যাচার করে বাঙালিরা। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। কিন্তু সবার ভাগ্য এতটা সহায় নয়। 22 বছরের রফিক মোল্লাকে ভিডিও কলে নির্যাতন দেখিয়ে পরিবার থেকে আদায় করা হয় 35 লাখ টাকা। 1 বছর পেরিয়ে গেলেও এখনো সে নিখোঁজ। মাফিয়াদের টাকা দিলেন অনেকগুলা টাকা। মাফিয়ার টাকা দিছে জসিমেই। আচ্ছা, জসিমের মাধ্যমে আমরা টাকা ছাড়ছি। আচ্ছা, জসিমের হাত দিয়ে ছাড়ছে টাকা। জসিমের হাত দিয়ে ছাড়লেন। আমরা তোমার এখনো পর্যন্ত 6 মাস যাবত আপনার ছেলের সাথে কোনো যোগাযোগ নাই? না। আচ্ছা, তবে মানুষের থেকে শুনছেন যে সে জেলে আছে, জেল আছে, কিন্তু 6 মাস যাবত নিখোঁজ। 6 মাস মানে এখানে 1 বছর, এই হন থেকে 1 বছর যাবত নিখোঁজ। হ্যাঁ, বহু টাকা দেয় না, চলার মতো কোনো প্রসেস নাই। এক কথা শেষ, চলার মতো কোনো প্রসেস নাই। আর যে ছোট একটা বাচ্চা আছে, জামা কাপড় যে কিনে দিবে এখন তো দিতেই নেই, বুঝলেন? ঈদ 1 বছর পর একটা ঈদ আহে, এই ঈদ সম্বন্ধে মনে করেন যে মানুষ একটা উৎসব করে সবাই, কিন্তু ওইটা আমাকে ওইটা নাই, এলাওই নাই। অন্যদিকে যারা কোনোভাবে ইতালিতে পৌঁছেছেন তারাও নেই স্বস্তিতে। ভাষা না জানায় ও বৈধ কাগজপত্রের অভাবে অনেকেই কাটাচ্ছেন সেখানে মানবেতর জীবন। আসলে এটা একটা ভাগ্যের বিষয় কাগজটা করা, আর এই মুহূর্তে সবকিছু একটু দিনে দিনে কঠিন হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা একটা মানসিক বড় টেনশন। যার কাগজ আছে তার কোনো সমস্যা নেই, কিন্তু যার কাগজটা হওয়াটা খুবই ডিফিকাল্ট এই মুহূর্তে। কারণ হচ্ছে বাংলাদেশ অলরেডি একটা সিকিউরিটি কান্ট্রি হিসাবে ইটালির কাছে বিবেচিত, যে কারণে এখন ইটালিতে ডকুমেন্ট পাওয়াটা অনেক টাফ। আর যাদের ডকুমেন্ট নাই তারা ফ্যামিলি টেনশন, ওই দেশে কাজের ভালো কাজ পাইতে কঠিন, সব কিছু মিলে খুবই খারাপ অবস্থা সবারই, যাদের কাগজ নেই, ডকুমেন্ট নেই। অন্যের সফলতার গল্পই যেন হয়ে উঠেছে সামাজিক চাপ, যার ফলে এই মরণ পথে পা বাড়াচ্ছে তরুণরা। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গত 10 বছরে জাজিরায় মানব পাচারের একাধিক মামলা হলেও থামছে না এই প্রবণতা। কারণ
সমস্যাটা শুধু আইনের নয়, সমাজেরও। জাজিরা থানাতে এখন পর্যন্ত যতগুলো মামলা হয়েছে, আমরা যতদূর তথ্য পেয়েছি আমাদের কাছে, তাতে আনুমানিক সংখ্যা যেটা হচ্ছে যে 16টার মতো মামলা। এর মধ্যে আরও কিছু মামলা থাকতে পারে, যেহেতু এটা একটা বিশেষ শিডিউলভুক্ত মামলা। সাধারণত দেখা যায় যে মামলাটা রুজু হওয়ার পরবর্তীতেই কোর্টের আদেশে এই মামলাটা বা বাদীর ইচ্ছাতে, বাদীর আবেদনের প্রেক্ষিতে এই মামলাটা সিআইডিতে হস্তান্তর করা হয়। তবে শেষ প্রশ্নটা থেকেই যায়, একটা স্বপ্ন, একটা বাড়ি বা সামাজিক প্রতিযোগিতা, এগুলো কি সন্তানের জীবনের চেয়েও বেশি মূল্যবান? নিউজ ডেস্ক, RTV।